চলো তোমার আমি দেখাই, শর্টকাট দেখাবো এবার আমি। কেমন শর্টকাট কি? ধরো তোমার কোয়েশ্চন এরকম দেওয়া আছে, ভালো করে বুঝো। ধরো তোমার কোয়েশ্চন এটা দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে, বলছে এস বের করো। তাহলে এস এর সূত্র কি আসবে? ডাইরেক্ট এস ইকুয়াল টু মনে রাখবা 10x/m। কি মনে রাখবা? 10x/m মনে রাখবা, কারণ এখানে সবাই স্বাভাবিক। দ্রবের ভর দেওয়া আছে, দ্রবণের আয়তন দেওয়া আছে, কোনো ঘনত্ব মনত্ব দিয়ে গুণ করা লাগবে না। কিন্তু এখানে কি করবা? এখানে বলতে কি অস্বাভাবিক? এখানে দ্রবণের ভর দেওয়া বা দ্রবণের আয়তন দিতে হবে। তাহলে ফর্মুলা কি আসবে বলো তো? ফর্মুলা এটাই আসবে। বাট অস্বাভাবিক কে? অস্বাভাবিক হচ্ছে দ্রবণ। তাহলে যে অস্বাভাবিক তার অ্যাকচুয়ালি ঘনত্ব কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে এখানে কি দেওয়া থাকবে? দ্রবণের ঘনত্ব দেওয়া থাকবে। তাহলে এখানে রো অফ দ্রবণ দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। ঠিক আছে? বলো তো এবার এখানে কি অস্বাভাবিক বলো তো? এখানে কি অস্বাভাবিক? এখানে হচ্ছে দ্রবটা অস্বাভাবিক না, কারণ দ্রবের আয়তন দেওয়া। তাহলে এখানে ফর্মুলা কি আসবে? এটাই আসবে, ফর্মুলা এটাই আসবে। বাট অ্যাকচুয়ালি কি করতে হবে? এখানে যে অস্বাভাবিক তার ঘনত্ব দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। ঠিক আছে? এবার বলো তো এখানে কি অস্বাভাবিক বলো তো? এখানে কি অস্বাভাবিক বলো এটার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে দুইটাই অস্বাভাবিক, কারণ দ্রবণের দেওয়া ভর যেখানে দ্রবণের আয়তন দেওয়া দরকার ছিল, দ্রবের দেওয়া আয়তন যেখানে দ্রবের ভর দেওয়া দরকার ছিল। তাহলে এখানে কি হবে? এখানে এই ফর্মুলাই হবে, এখানে এই ফর্মুলাই হবে, এখানে এই ফর্মুলাই হবে। বাট এখানে দুইটার ঘনত্ব দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রো অফ দ্রব গুণন রো অফ দ্রবণ। বলো এই শর্টকাট গুলা এবার বুঝতে পারছো কিনা? বলো এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো কিনা? এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো কিনা একটু কমেন্টে আমাকে জানাও। এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। ক্লিয়ার সবার? সবাই প্রচুর আড্ডাবাজি করতেছো কিন্তু, আমি দেখতেছি কিন্তু কমেন্ট গুলো সবগুলা, সবাই কিন্তু প্রচুর আড্ডাবাজি করতেছো। কেমন? আনিফ থাকলে আনিফকে বলতাম ব্যান দিতে। চিনো তোমরা আনিফকে? আনিফ কি তোমরা চিনো? আনিফকে, ফয়সাল ইসলাম আনিফকে চিনো? আনিফ থাকলে বলতাম আনিফকে সবাইকে ব্যান দিতে বলতাম। আনিফ তো নাই, সেই সুযোগে তোমরা প্রচুর আড্ডাবাজি করতেছো। ওকে চলো, এখন অনেক সময় কি হবে তোমার প্রশ্নে, ভালো করে বুঝে আসো, অনেক সময় তোমার প্রশ্নে x% এভাবে লেখা থাকবে। ভালো করে বুঝো, তোমার অনেক সময় কোশ্চেনে x% এই লিস্টটা লেখা থাকবে। x% মানে x% এর পরে w/v নাকি v/v নাকি w/w কিছুই লেখা থাকবে না, জাস্ট x% লেখা থাকবে। এখন কাহিনী কি? এরপরে মনে রাখবা, ধরো তোমার কি দেওয়া নাই, ধরো এখানে তোমার কোশ্চেনে যদি রো দেয়া না থাকে, রো দেয়া না থাকে, ধরো প্রশ্নে কি দেওয়া নেই? রো দেওয়া নেই। তাহলে এই ক্ষেত্রে এই x% মানে আমরা বুঝবো, এই x% মানে আমরা বুঝে নিব x% এটা অ্যাকচুয়ালি w/v বোঝাচ্ছে। তাহলে ভালো করে বুঝো, ধরো তোমার প্রশ্নে শুধুমাত্র x% লেখা আছে, কিন্তু কোশ্চেনে কোনো কি দেওয়া নাই, কোশ্চেনে কোনো ধরনের মানে এই x% কি w/v নাকি v/v নাকি w/w এরকম কিছু লেখা নাই। তার মানে তখন কি করবা? শুধু x% লেখা থাকলে আর দ্রবণের কোনো কিছুর ঘনত্ব দেওয়া না থাকলে, তাহলে এখানে তুমি x% w/v এটা ধরে নিবা। কথা বুঝতে পারছো? আবার তোমার কোশ্চেনে যদি এরকম হয়, ধরো x% লেখা আছে, আবার ধরো কোশ্চেনে তোমাকে ভালো করে বুঝো, ধরো কোশ্চেনে তোমাকে রো অফ দ্রবণ দেওয়া আছে, তাহলে বলো তো তুমি এখানে কোনটা চিন্তা করবা তখন? x%। ধরো তোমার কোশ্চেনে শুধু x% লিখছে, x% লিখে গেলে কিছুই লিখে নাই পাশে, আর x% লিখার পরে প্রশ্নে দ্রবণের ঘনত্ব দেওয়া আছে। তাহলে বলো তো কোনটা বুঝবা এখানে? এই চারটার মধ্যে তখন কোনটা বুঝবা? দ্রবণের ঘনত্ব শুধু কোথায় ইউজ হয়? এই জায়গায় ইউজ হয়। তাহলে তখন বুঝে নিবা এটা দ্বারা অ্যাকচুয়ালি এই যে x% w/w বোঝাচ্ছে। বলো বুঝছো কিনা? ধরো তোমার কোশ্চেনে x% দিছে, বাট রো অফ দ্রব এটার ভ্যালু দেওয়া আছে, কিন্তু x% এর পরে কিছুই বলে নাই, বাট এরকম করে দিছে। তাহলে বলো তো এটা দ্বারা তুমি কোনটা বুঝবা? দ্রবটা কই দেওয়া থাকে? x% v/v, তাহলে এটা দ্বারা বুঝবা অ্যাকচুয়ালি এটা আসলে x% v/v এর কথা বলছে। কথা বুঝতে পারছি সবাই? ক্লিয়ার কিনা একটু করে বলো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো। আর যদি দুইটাই দেওয়া থাকে, এটাও দেওয়া থাকে এটাও দেওয়া থাকে, তাহলে আসলে এটা বুঝাবে, বাট এটা পরীক্ষা আসে না। এই তিনটা থেকেই পরীক্ষা আসে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে কিছু দেওয়া থাকে না, তখন আসলে w/v হয়। ক্লিয়ার সবার? একটু করে কমেন্টে আমাকে বলো এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমি তোমাকে কয়টা ম্যাথ করে দিব। ক্লিয়ার সবার? ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? চলো আমরা নেক্সট চলে যাই। চলো, এটা হচ্ছে আজকে আমাদের কয় নাম্বার ম্যাথ? মনে হয় 4 নাম্বার ম্যাথ, মনে হয় 4 নাম্বার ম্যাথ। হ্যাঁ 4 নাম্বার ম্যাথ, আজকে আমাদের 4 নাম্বার ম্যাথ। চলো 4 নাম্বার ম্যাথটা সলভ করি। আসো দেখো 4 নাম্বার ম্যাথ। দেখো কি বলছে কোশ্চেনে, বলতেছে তোমাকে ঘনমাত্রা দেওয়া আছে। দেখো তোমার কোশ্চেনে ঘনমাত্রা দেওয়া আছে, এস দেওয়া আছে, এত এত ঘনমাত্রার
একটা জলীয় দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে W/W এই এককে প্রকাশ করো। আর এখানে কোশ্চেনে দ্রবণের ঘনত্ব দেওয়া আছে, তো এটা তুমি কিভাবে করবা? দেখো, এটা দেওয়া আছে S, এটা এখানে S দেওয়া আছে S। আবার এখান থেকে তুমি এখানে কি দেওয়া আছে দেখো, এখান থেকে তুমি M বের করতে পারবা না, যেমন এখানে দুইটা পটাশিয়াম আছে, ধরো 39 গুণন 2, তারপর এখানে কার্বন আছে 2টা, তাহলে 2 গুণন 12, তারপরে অক্সিজেন আছে 4টা, তাহলে 16 গুণন 4, এটা থেকে M বের করবা। আবার এখানে কি দেওয়া আছে কোশ্চেনে, দ্রবণের ঘনত্ব তোমাকে দেওয়া আছে। এখন তুমি যদি এখানে ওই ফর্মুলা ইউজ করে দেখো, সে ফর্মুলা আমরা কি জানি, S ইকুয়াল টু কত জানি বলো তো, 10x/m হয়, এখানে হয় রো অফ দ্রবণ। তাহলে এখান থেকে তুমি বের করবা, S দেওয়া আছে দেখো 0.82, তারপর তোমার কাছে এখানে 10, x তো তুমি জানো না অ্যাকচুয়ালি, আর এই এমটা কত আসে বলো তো, এই এমটা কত আসে, 39 গুণন 2 প্লাস 24 প্লাস 64, তাহলে এটা আসবে 166। এটা কত আসবে এখানে, এটা আসবে তোমার কাছে এখানে 166। তাহলে এখানে এম কত, এম হচ্ছে 166, আর রো কত, রো হচ্ছে এখানে 1.23। তাহলে এখানে যদি বসায় দাও, দেখো এক্স কত আসে, এখানে এক্স আসবে তোমার 0.82 গুণন 166 ডিভাইডেড বাই 10 ইন্টু 1.23, তাহলে এক্স ইকুয়াল টু আসছে 11.067, এটা আসছে এক্স এর মান। অ্যাকচুয়ালি দেখো এখানে কি, তাহলে তুমি যখন পার্সেন্টেজে লিখবা তখন কি হবে, এটাকে 100 দিয়ে ভাগ করে দিবা? আনসার হচ্ছে না। দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এই যে এইখানে যেই পার্সেন্টেজটা লেখা আছে, এইটাকেই তুমি কিন্তু এখানে সরাসরি বসাও। মানে ধরো 20% আছে, তাহলে কিন্তু তুমি এখানে 0.2 বসাও না, 20 বসাও, মানে এখানে ধরো 20% লেখা আছে, এখানে কিন্তু 100 জায়গায় 20 বসাবা। ধরো এখানে 30% লেখা আছে, তাহলে এখানে 100 জায়গায় এখানে 30 বসাবা। কথা বুঝতে পারছো? এখানে কিন্তু তুমি 0.3 বসাবা না, মানে এখানে যা আছে তাকেই তুমি এখানে বসাবা। তার মানে কি দাঁড়ালো এখানে, এটা যেটা আছে অ্যাকচুয়ালি, তাহলে আনসার কি হবে এখানে বলো তো, আনসার কি আসবে এখানে? তাহলে আনসার হচ্ছে এখানে আমরা লিখবো যে আমার দ্রবণের ঘনত্ব, আনসার এখানে লিখবো আমরা দ্রবণের ঘনত্ব ইকুয়াল টু এই যে এত পার্সেন্ট 11.11, সরি ঘনত্ব না তো, ঘনমাত্রা ইকুয়াল টু 11.067% W/W। মানে এটা দেখানোর জন্য আমি তোমাকে ম্যাথটা আসলে করে দিছি। বলো বুঝছো কিনা? ক্লিয়ার সবার ম্যাথটা? একটু করে বলো তো কমেন্টে, বুঝছো কিনা সবাই? বলো, এটা বোঝা গেছে সবার? হ্যাঁ, আশা রাখতেছি বুঝতে পারছো, আমি বুঝতে পারছো তোমরা। চলো নেক্সট অঙ্কে চলো, দেখি। দেখো 5 নাম্বার ম্যাথ, চলো 5 নাম্বার ম্যাথটা করি। কি বলছে কোশ্চেনে বুঝিয়ে আসো। দেখো কি বলছে, তোমাকে একটা 250 সেন্টিমিটার কিউব এত H2SO4 এই দ্রবণটা তৈরি করতে হবে। এই দ্রবণটা তৈরি করবা, বাট কোত্থেকে তৈরি করবা? এখান থেকে নিয়ে তৈরি করবা। এটার কত আয়তন নিতে হবে, মানে বুঝো জিনিসটা, বুঝো। এখানে দুইটা পাত্র আছে, সিনারিওটা একটু বুঝো। দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের এখানে কথা বলতেছে, দেখো দুইটা পাত্রের এখানে কথা বলতেছে, দেখো দুইটা পাত্রের ধরে এখানে কথা বলতেছে। আচ্ছা, কি কথা বলতেছে এখানে? তোমাকে একটা দ্রবণ তৈরি করতে হবে, সেই দ্রবণে তোমার কাছে 250 সেন্টিমিটার কিউব, তারপরে তোমার হচ্ছে 0.5 মোলার, মানে 0.5 মোলার H2SO4 এই দ্রবণটা তোমাকে তৈরি করতে হবে। এখন এটা তৈরি করবা কোত্থেকে? 13% W/W H2SO4 দ্রবণ থেকে তৈরি করবা। মানে এখান থেকে সাপ্লাই নিয়ে, এখান থেকে তুমি নিয়ে এই দ্রবণটা এখানে তৈরি করবা। মানে কথাটা বুঝতে পারছো? এখান থেকে নিয়ে তুমি এখানে দ্রবণটা তৈরি করবা। আচ্ছা, আর কোশ্চেনে কি দেওয়া আছে? 13% W/W H2SO4 এর ঘনত্ব দেওয়া আছে। এখানে এই যে H2SO4 যেটা আছে, এটার অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? এখানে ঘনত্ব দেওয়া আছে কত? ঘনত্ব দেওয়া আছে 1.25 গ্রাম পার ml, আর কি গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার ml বলতে পারি আমরা এখানে। ঠিক আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার ml এখানে দেওয়া আছে। কোশ্চেনটা বুঝতে পারছি আমরা সবাই? কোশ্চেনটা কি বুঝতে পারছি আমরা সবাই? বলো একটু করে। কোশ্চেন আশা করি আমরা সবাই বুঝতে পারছি। মানে আমাকে এখান থেকে নিয়ে এখানে দ্রবণটা তৈরি করতে হবে। আর বলছে তাহলে তোমাকে কত আয়তন নিতে হবে, মানে এই পাত্রের তোমার কত দ্রবণের আয়তনটা কত হবে, বেসিক্যালি এই কোশ্চেনে তোমার জিজ্ঞেস করা হয়েছে। দ্রবণের আয়তন কত হবে, বেসিক্যালি এই জিনিসটা তোমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, এই জিনিস তুমি চিন্তা করো তো, আগে তুমি বের করবা কি, এই দুটো ডাটা থেকে এই পাত্রে H2SO4 এর মোল সংখ্যা কত এটা বের করবা। এটাকে যদি আমি 1 নাম্বার পাত্র বলি, এটা হচ্ছে আমরা 2 নাম্বার পাত্র। এই পাত্রে কত মোল H2SO4 থাকা লাগবে সেটা তুমি বের করবা। তাহলে এই পাত্রে ধরো যত মোল H2SO4 থাকা লাগবে, এটা কোত্থেকে আসছে? এখান থেকে আসছে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি অত মোল H2SO4 কে পাঠাইতে হবে। তার মানে এখানে আমি এই পাত্রে কত মোল H2SO4 লাগবে সেটা আমি বের করে ফেলতে পারবো। কোশ্চেনটা বুঝতে পারছো? মানে ভালো করে বুঝো তুমি এই দুটো ইনফরমেশন থেকে। মনোযোগ দাও।
এই দুটো ইনফরমেশন থেকে তুমি এই পাত্রে বা এনও বের করা লাগতেছে না, এম বের করো, যে কতটুকু H2SO4 তোমার লাগতেছে, ভর বের করো, ভর বের করো, ভর এন না, তুমি এখানে ভর বের করো, এনও চাইলে বের করা যাবে, তাহলে ভর বের করো, ভর। তারপরে যত ভর লাগবে তত ভরটা সাপ্লাই হয়েছে করতে, এখান থেকে সাপ্লাই হয়েছে, কারণ এখানে সব ভরের হিসাবপত্র দেবো। তাহলে এখানে আমি কি বলতে পারি, দেখো তো আমি এখানে বলতে পারি, তাহলে আমি জিনিসটা এখানে বলতে পারি, আমি যদি 1 নাম্বার পাত্রের সিনারিও চিন্তা করি, 1 নাম্বার পাত্রে H2SO4 এর ভর কত হয়, দেখো তো এখানে m ইকুয়াল টু আমরা সবাই জানি SMV, m ইকুয়াল টু আমরা সবাই জানি SMV, b কিন্তু লিটার এককে। s কত বলো তো, এখানে s হচ্ছে তোমার কাছে দেওয়া 0.5, s দেওয়া এখানে 0.5। আচ্ছা H2SO4 এর m হচ্ছে 98 আর b হচ্ছে লিটার এককে, 250 সেন্টিমিটার কিউবকে লিটারে নিলে 250 ml হয়, আর 250 ml কে তুমি লিটারে নিলে 0.25 হবে। কত হবে এখানে, 0.25 হবে। তাহলে দেখো এটা কত আসে এখানে, তাহলে এখানে আসবে 0.5 ইন্টু 98 ইন্টু 0.25, তাহলে এখানে আসবে 12.25, 12.25। তার মানে তোমার এই পাত্রে অ্যাকচুয়ালি যে দ্রবণটা তুমি তৈরি করবা, এই পাত্রে 12.25 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকা লাগবে। এখন এটা আসছে কোত্থেকে, এই পাত্র থেকে। তাহলে এই পাত্র থেকে অ্যাকচুয়ালি কতটুকু সালফিউরিক অ্যাসিড পাঠাইতে হবে, এই পাত্র থেকে অ্যাকচুয়ালি 12.25 গ্রাম সালফিউরিক অ্যাসিড তোমাকে সাপ্লাই করতে হবে এই পাত্র থেকে। এই পাত্র থেকে তুমি এখানে তুমি অ্যাকচুয়ালি 12.25 গ্রাম সালফিউরিক অ্যাসিড পাঠাইতে হবে। এখন তুমি যদি 13 গ্রাম সালফিউরিক অ্যাসিড পাও 100 গ্রাম দ্রবণ থেকে, কথাটা বুঝতেছো? 13, তোমার এই দ্রবণের বৈশিষ্ট্য কিরকম দেখো, 13% W/W, তার মানে কি 13 গ্রাম সালফিউরিক অ্যাসিড পাও 100 গ্রাম দ্রবণ থেকে, মানে 100 গ্রাম দ্রবণে 13 গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। এইটা 13% W/W মানে কি, 100 গ্রাম দ্রবণে 13 গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। তাহলে আমি কি বলতে পারি এখানে, আমি তাহলে বলতে পারি যে আমার 2 নম্বর পাত্রের বৈশিষ্ট্য কি, 2 নম্বর পাত্রের বৈশিষ্ট্য হচ্ছে আমার এটা হচ্ছে 13% W/W সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে আমরা এখানে বলতে পারি এরকম, যে 13 গ্রাম H2SO4 দ্রব পাই 100 গ্রাম দ্রবণ হতে, 100 গ্রাম দ্রবণ হতে। তাহলে অত গ্রাম দ্রব পাবো কোত্থেকে বলতো, এই যে 12.25 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রব পাই, তাহলে এটা হবে 100 গুণন 12.25 ডিভাইডেড বাই 13 গ্রাম দ্রবণ হতে। তাহলে এখান থেকে আমি দ্রবণের ভরটা পেয়ে যাব, এখান থেকে আমি কি পেয়ে যাব, দ্রবণের ভর কত আসবে সেটা আমি পেয়ে যাবো। দেখো তো দ্রবণের ভরটা কত আসে এখানে, একটু করে চেক করে দেখো দ্রবণের ভর কত আসে এখানে। তাহলে 100 গুণন 12.25 ডিভাইডেড বাই 13, তাহলে এখানে আসবে 94.23 গ্রাম, 94.23 গ্রাম দ্রবণ থেকে, 94.23 গ্রাম দ্রবণ হতে। তার মানে তুমি দ্রবণের ভর পেয়ে গেছো। এখন তোমাকে বলছো দ্রবণের আয়তন কত, তো দ্রবণের ভর তুমি জানো, তাহলে দ্রবণের ঘনত্ব তুমি জানো, তাহলে জাস্ট তুমি এখানে ওই ভরটাকে ঘনত্ব দিয়ে ভাগ করলে আয়তন পেয়ে যাবা। তাহলে দ্রবণের আয়তন কত হবে বলো, তাহলে দ্রবণের 2 নং দ্রবণের আয়তন কত হবে, আয়তন আমরা জানি আয়তন ইকুয়াল টু কত হয়, m ভাগে রো হয়, তো m তো এখানে 94.23 আর রোটা কত বলো তো, রো হচ্ছে তোমার 1.25, তাহলে দেখো এখানে কত আসে, তাহলে 94.23 ডিভাইডেড বাই 1.25, তাহলে এখানে আসবে 75.38, তাহলে ml। তাহলে দ্রবণের আয়তন হচ্ছে এত ml। ভাই ml আপনি কিভাবে বুঝছেন, এই যে দেখো এটা গ্রাম পার ml ছিল, বুঝতে পারছি, আশা রাখতেছি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো।